ধরো আমরা একটা রাশি ধরে নিই যে আমাদের ধরো যে খেলোয়াড় সংখ্যা, হ্যাঁ, খেলোয়াড়ের সংখ্যা আমরা ধরে নিই একটা খেলোয়াড়ের সংখ্যা ধরে নিলাম হচ্ছে এক্স জন। ঠিক আছে, আমরা তো খেলোয়াড়ের সংখ্যা জানি না, তাই না? তো আমরা ধরে নিলাম একটা, যে কোনো একটা, যে খেলোয়াড়ের সংখ্যা এক্স জন। আচ্ছা, আবার যদি নতুন একটি খেলোয়াড় যোগ হয় যার বয়স বি বছর এবং নতুন টিমের গড় বয়স হয় 6 বছর, বুঝতে পেরেছো? Yes, sir. ধরো এক্স জন খেলোয়াড় যখন ছিল তখন গড় বয়স কত? এ, তাই না? তাহলে খেলোয়াড়দের মোট বয়স কত হবে বলতো, যখন এক্স জন ছিল? মোট বয়স হবে এক্স ইন্টু এ, তাই না? অর্থাৎ এক্স এ। Yes, sir. তারপরে দেখো কি বলছে, যদি নতুন একটি খেলোয়াড় যোগ হয় যার বয়স বি বছর এবং নতুন টিমের গড় বয়স হয় 6 বছর, তাহলে নতুন খেলোয়াড় যোগ হওয়ার আগে টিমে কয়টি খেলোয়াড় ছিল? এখন নতুন একটি খেলোয়াড় যোগ হয়েছে, তার মানে কি এখন খেলোয়াড় সংখ্যা কত? এক্স প্লাস ওয়ান জন, তাই না? এরকম কমপ্লিকেটেড ম্যাথ তোমাদের অবশ্য আসবে না পরীক্ষায়, তারপরে যেহেতু এখানে দিয়েছিলাম তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান, এতজন খেলোয়াড়। এখন খেলোয়াড় সংখ্যা, একজন খেলোয়াড় সংখ্যা বৃদ্ধি পেল, তাই না? একজন জি। খেলোয়াড় সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তখন গড় বয়স কত হলো? তখন গড় বয়স হলো 3 বছর, তাই না? Yes, sir. তখন যদি গড় বয়স হয় 3 বছর, তাহলে এখন টোটাল একজন যখন যুক্ত হইলো তখন মোট বয়স কত বছর বয়স হলো তাদের, বলতো কত বছর? মোট বয়স হচ্ছে এখন, আগে যেমন এক্স ইন্টু এ করেছিলাম, এখন হবে এক্স প্লাস ওয়ান ইন্টু সি, বা সি ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই না? Sir. আর আর দেখো নতুন যে প্লেয়ার আসে তার বয়স কত? বি। তাহলে আগের এক্স প্লাস এ, এক্স এর সাথে যদি আমি বি যোগ করি তাহলে আমি কি পাবো? ঠিক এইটা আর এটা সমান হবে না? রাহিল, কি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে যদি এই দুটো সমান হয় তাহলে আমরা তো এভাবে লিখতেই পারি যে এক্স এ প্লাস বি, তাই না? তাই এরকম একটা Yes, আমরা sir. ইকুয়েশন পেয়ে গেলাম। যখন এরকম একটা ইকুয়েশন পেয়ে গেলাম তখন এই ইকুয়েশন থেকে যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করে আনতে পারি তাহলেই তো আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। জি। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের সি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স এ প্লাস বি। তাহলে এক্স গুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। তাহলে ধরো যে বি প্লাস সি, বিটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে এদিকে আসে বি প্লাস সি, আর এইদিকে আসে হচ্ছে এক্স এ মাইনাস এক্স সি, তাই না? তাহলে এখান Yes, থেকে sir. যদি এক্স কমন নেই তাহলে এ মাইনাস সি আসে। তাহলে এক্স এর ভ্যালু আসে বি প্লাস সি ডিভাইডেড বাই এ মাইনাস সি। আর এই এক্স এর ভ্যালুটা কি? আমাদের এক্স এর ভ্যালুটাই হচ্ছে আমাদের প্লেয়ার সংখ্যা, এই যে খেলোয়াড় সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? বি প্লাস সি ডিভাইডেড বাই এ মাইনাস সি। Yes, sir. ক্লিয়ার? জি, স্যার। আচ্ছা, বাকিরা কি বুঝতে পেরেছো? জি স্যার। অর্ঘ, ইন্দ্রনীল, ইন্দ্রনীল সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি, স্যার। আচ্ছা, আর কি কি আছো? অর্ঘ, ইন্দ্রনীল তো শুধু বললে হবে না। ফারিফা আছো, নওরিন আছো, নাজিহা আছো, তোমরা তিনজন কি বুঝতে পেরেছো? জি, স্যার। Yes, sir. ওকে, তাহলে সবাই যেহেতু বুঝতে পারছো, তার মানে এখন যদি আমি তোমাদেরকে এই সেম প্রবলেমটাই বলি যে কেউ একজন আমাকে বোঝাও,
আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম যে হ্যাঁ কিভাবে আমি এই অ্যান্সারটা পেলাম, কে আমাকে বোঝাতে পারবে বলো? কে বোঝাতে পারবে, কে পারবে এক্সপ্লেইন করতে যে আমরা কিভাবে এই প্রবলেমের সলিউশনটা আনলাম, যে হ্যাঁ প্লেয়ার সংখ্যা হবে বি প্লাস সি ডিভাইডেড বাই এ মাইনাস সি, এটা আমরা কিভাবে নিয়ে আসলাম? সরি সরি, আমি একটু ভুল করেছি, তোমরা দেখোনি। এই দেখো এখানে এই বিটা যদি বামে চলে আসে তাহলে কি হবে বলো তো? এই বি যদি বামে চলে আসে সি মাইনাস বি হবে না? মাইনাস। তাহলে তোমরা ধরতে পারলে না যে সি মাইনাস বি, যেমন এই যে এটা এদিকে চলে এসে সি এক্স মাইনাস হয়ে গেছে এদিকে, তাহলে বিটা এদিকে আসলে সি মাইনাস বি হবে, তাহলে অ্যান্সারটা হবে সি মাইনাস বি, যেখানে হবে এক্স ইন্টু এ মাইনাস সি হবে। ঠিক আছে, কে এক্সপ্লেন করতে পারবে একটু বলো আমাকে? কিভাবে আমি করলাম এই সলিউশনটা? কেউ একজন তো বলো। আচ্ছা আমি তোমাদেরকে আবার এক্সপ্লেন মানে সুন্দর করে বলতেছি প্রথম থেকে, যে আমরা আমাদেরকে কি বের করতে বলছে, যে প্রথমে আমাদের খেলোয়াড় সংখ্যা কতজন ছিল, তাই না? Yes, sir. এটা আমাদেরকে ওই যে নতুন একজন খেলোয়াড় টিমে যে এসেছিল তার আসার আগে কতজন খেলোয়াড় ছিল সেই টিমে সেটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম সেই খেলোয়াড় সংখ্যা এক্স জন, ঠিক আছে, খেলোয়াড় সংখ্যা আমরা ধরে নিলাম এক্স জন। তাহলে একজনের বয়স যদি এ বছর হয় তাহলে এক্স জনের বয়স কত হবে? এক্স ইন্টু এ হবে না? একজনের বয়স যদি এক্স বছর হয়, বাকি সব আর এখানে বলা হচ্ছে গড় বয়স কিন্তু এ, গড় বয়স এ মানে কি? গড় খেলোয়াড়দের গড় বয়স এ বলতে কি বোঝানো হয়েছে, এটা কি বুঝছো সবাই? Yes, sir. গড় বয়স মানে এরকম যে দেখো, ধরো একজন খেলোয়াড়ের বয়স 5 বছর, এগুলো সবাই ছোট ছোট খেলোয়াড় তোমাদের মতো ছোট ছোট, ঠিক আছে, ধরো একজন খেলোয়াড়ের বয়স 10 বছর, একজন খেলোয়াড়ের বয়স 15 বছর, একজন খেলোয়াড়ের বয়স ধরো 12 বছর, ঠিক আছে, আবার আরেকজন খেলোয়াড়ের বয়স 18 বছর, আরেকজন খেলোয়াড়ের বয়স হচ্ছে 5 বছর। কয়জন টোটাল? আমাদের 5জন খেলোয়াড় আছে। তো 5জন খেলোয়াড়ের টোটাল বয়সটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে কেন? 5জন খেলোয়াড়, এর জন্য 5 দিয়ে ভাগ করতেছি, তাহলে যে ভাগফলটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের গড় বয়স, অর্থাৎ এই যে 5জন খেলোয়াড়, এই 5জন খেলোয়াড়ের গড় বয়স। তাহলে দেখো এখানে কত আসতেছে, 12 আর 18 যোগ করলে হয় 30, 15 আর 5 যোগ করলে হয় 20, 30 20 50 আর 60, 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আসে 12। তখন আমরা বলবো যে 5জন খেলোয়াড়ের গড় বয়স 12। তো ঠিক একই ভাবে এখানে বলা হয়েছে যে খেলোয়াড়দের গড় বয়স কত এ, তাহলে আমরা ধরে নিচ্ছি কয়জন খেলোয়াড়? এক্স জন খেলোয়াড়, তাহলে এক্স জন খেলোয়াড়ের গড় বয়স কত হবে? এক্স এ, এই যে এক্স এ, এক্স গুণন এ, বুঝতে পেরেছো? তো গড় বয়স আমরা বের করে নিলাম। গড় বয়স বের করে নেওয়ার পর গড় বয়স গড় বয়স তো আমাদেরকে বলে দিছে, গড় বয়সটা ব্যবহার করে আমরা সব খেলোয়াড়দের বয়সের যোগফল কত এক্স এ সেটা বের করে নিলাম, ঠিক আছে। তারপরে কি বলছে, একজন নতুন খেলোয়াড় আসছে, যখন একজন নতুন খেলোয়াড় আসছে তখন টোটাল খেলোয়াড় সংখ্যা কত হয়ে গেছে? আগে ছিল এক্স জন, এখন নতুন একজন আসছে, তাহলে এক্স প্লাস 1 জন হয়ে যাবে, তাই না? নতুন খেলোয়াড় সংখ্যা। এখন নতুন একজন, তার বয়স কত? বি বছর, তাই না? তাহলে এখন টোটাল আগের আগে আগে যারা খেলোয়াড় ছিল সবার বয়সের যোগফল ছিল এক্স এ। এখন নতুন আরেকজন খেলোয়াড় আসছে, তার বয়স হচ্ছে বি, তাহলে কি হয়ে যাবে? সব খেলোয়াড়ের বয়স অর্থাৎ এক্স প্লাস 1 জন খেলোয়াড়ের বয়স হয়ে যাবে এক্স এ প্লাস বি, তাই না? এক্স এ Yes, প্লাস sir. বি হয়ে যাবে। আবার ওরা বলে দিছে এক্স এ প্লাস এক্স প্লাস এক্স প্লাস 1 জন খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে সি,
তাহলে গড় বয়স যদি সি হয় তাহলে সি এর সাথে এক্স প্লাস ওয়ান যদি আমি গুণ করি তাহলে আমি এক্স প্লাস এ প্লাস বি এটা পাবো, তাই না? তাহলে এই দুইটা হবে সমান, তো এই দুটো যখন সমান হবে আমার একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। তো সেই ইকুয়েশনটাকে আমি মডিফাই করে ছোট করে এক্স এর ভ্যালু বের করতে পারি। তখন এক্স এর ভ্যালু কত আসতেছে আমার কাছে? সি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস সি। ঠিক আছে? Yes, sir. বাই দ্য ওয়ে, যদি কেউ এই প্রবলেমটা বুঝতে না পারো আমি বলবো যে ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নাই, এরকম কঠিন ম্যাথ তোমাদের আসবে না। ঠিক আছে? জাস্ট তোমাদের একটু মাইন্ডটাকে মানে তোমাদের ব্রেইনকে একটু প্রেশার দেওয়ার জন্য দিছি, যে হ্যাঁ মাথা খাটানোর জন্য দিছি। ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে যত বেশি মাথা খাটাবা তোমরা তত বেশি তোমরা ম্যাথে ভালো করতে পারবা। ম্যাথে মাথা খাটানোটাই হচ্ছে আসল বিষয়। যারা বেশি মাথা খাটায় তারাই বেশি ম্যাথ ভালো পারে। ঠিক আছে? তো এই জন্যই ম্যাথটা দেয়া, এরকম ম্যাথ অ্যাকচুয়ালি আসবে না তোমাদের। যাই হোক, এক নাম্বারটা তো আমরা জানি। এক নাম্বারটা দেখো, এক নাম্বারে কি বলছে? এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 3 গুণ যোগ করো এবং জেড এর দ্বিগুণ বিয়োগ করো। এক্স এর 4 গুণ মানে কি? 4x। 4x এর সাথে কি যোগ করতে বলছে? ওয়াই এর 3 গুণ, তার মানে কি 4x প্লাস 3y হবে। আবার তার সাথে কি বিয়োগ করতে বলছে? জেড এর দ্বিগুণ অর্থাৎ মাইনাস 2z। এটা গেল আমাদের এক নাম্বারের সলিউশন। ঠিক আছে? ওকে, আশা করি এটা একটা অনেক সহজ প্রবলেম ছিল। এই প্রবলেমে কারো সমস্যা মানে এই প্রবলেমটা সলভ করতে কারো সমস্যা হবে না। 2 নাম্বারটা আমরা এখন দেখবো। 2 নাম্বারে কি বলছে? 3টি সংখ্যার যোগফল। আচ্ছা, 2 নাম্বারটা কি আমরা গতদিন করেছিলাম? আমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম করার Yes, জন্য। sir. তো আজকে একবার সলভ করে দেই আরেকবার। ঠিক আছে? 3টি সংখ্যার যোগফল 100। বলছে একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই আর একটা সংখ্যা জেড। তার মানে কি বলছে? এই এক্স ওয়াই জেড এই তিনটা সংখ্যার যোগফল আমাদেরকে কত বলছে? 100। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 100। এটা বলতে পারি কিনা? Yes, sir. আচ্ছা, আবার ওরা বলে দিছে এক্স সমান 2y এবং জেড সমান 3y, তাই না? অর্থাৎ এক্স এর পরিবর্তে আমি এক্স না লিখে 2y লিখতে পারবো, আবার জেড এর পরিবর্তে জেড না লিখে আমি 3y ব্যবহার করতে পারবো, তাই না? তাহলে এই লাইনটাকে পরিবর্তন করে আমি এভাবে লিখতে পারি না? এক্স এর বদলে লিখলাম 2y, তারপরে ওয়াইটাকে অপরিবর্তিত রাখলাম, ওয়াই থাকলো, প্লাস জেড এর পরিবর্তে লিখলাম 3y সমান সমান 100 পেলাম। 100 পেলে তাহলে এখন দেখো এটাকে যদি আমরা মডিফাই করি তাহলে এখানে 6y হয় না যোগ করলে? 6y সমান সমান 100। তাহলে এখান থেকে আমি কিসের ভ্যালু পাবো? y এর ভ্যালু পেয়ে যাব 100 ডিভাইডেড বাই 6। তাহলে 100 ডিভাইডেড বাই 6 করলে কত হয়? আমরা গতদিনও দেখেছিলাম। 100 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 16.67, তাই না? 16.6, sir. আচ্ছা, 16.66 বা 67। তাহলে y এর ভ্যালু জানি, তাহলে y এর ভ্যালু জানলে কি আমরা x এর ভ্যালু পাবো না? পাবো কিনা বলো? Yes, sir. পাবো। কিভাবে পাবো? কারণ আমরা জানি x হচ্ছে 2y অর্থাৎ y এর দ্বিগুণ। তাহলে 2 গুণন 16.67 এটা করে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে x এর ভ্যালু। আর তাহলে z এর ভ্যালু কত হবে? 3y। y এর ভ্যালু তো আমরা জানি, তাহলে 3 ইন্টু 16.67। তাহলে এটা হয়ে গেল আমাদের x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম, z এর ভ্যালুও পেলাম। আর এই x, y আর z এই তিনটাই তো আমার সেই সংখ্যাগুলো ছিল, তাই না? প্রথম সংখ্যা ছিল x, দ্বিতীয় সংখ্যা y এবং তৃতীয় সংখ্যা হচ্ছে z, তাই না? আর আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে সেই সংখ্যাগুলো নির্ণয় করতে। তাহলে আমাদের সংখ্যাগুলো নির্ণয় হয়ে গেল না বলতো? Yes, sir. তো 2 নাম্বার নিয়ে আর স্যার হোয়াইট বোর্ডটা একটু ছোট করবেন। স্যার হোয়াইট হ্যাঁ, বোর্ডটা ছোট করবেন, আমি একটু লিখে দিতাম। কোনটা ছোট করতে বলছো? হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটা ছোট করবা মানে এই যে এই প্রশ্নগুলো লিখে নিবা?
মানে লিখবো একটু শুরু করলে ভালো হতো। আচ্ছা, একটু স্লো বললে ভালো হতো, তাই তো? আচ্ছা, লিখে নাও, লিখে নাও। আর এই প্রশ্নগুলো ইন্দ্রনীল, এই প্রশ্নগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে দেয়া আছে, হ্যাঁ? এই প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে দেয়া আছে। প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবে, আর এই যে সলিউশনটা এই যে এভাবে করে নিতে পারবে। ঠিক আছে? প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 100, এটা আমাদের শর্ত দেয়া আছে, শর্ত মতে এটা সমান এত, এভাবে লিখতে পারবো। তারপরে এক্স এর পরিবর্তে 2y বসাবো এবং জেড এর পরিবর্তে 3y বসাবো। তাহলে আমরা পাবো এরকম একটা 2y প্লাস ওয়াই প্লাস 3y সমান 100। সেখান থেকে আমরা পাবো 6y সমান 100। 6y সমান 100, সেখান থেকে আমরা y এর ভ্যালু খুব সহজেই বের করে নিতে পারি। y ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 6। আর y এর ভ্যালু যখন আমরা পাবো, y এর ভ্যালু থেকে আমরা খুব সহজেই x এর ভ্যালু বের করে নিতে পারবো, কারণ x হচ্ছে y এর দ্বিগুণ। y যদি 16.67 হয়, তাহলে x হবে কি 2 ইন্টু 16.67। ঠিক একইভাবে z এর ভ্যালু আমরা বের করে নিতে পারবো 3y, 3 ইন্টু 16.67। সবাই বুঝতে পেরেছি না? Yes, sir. ইন্দ্রনীল, Yes, sir. তোমার লেখা হয়েছে? আচ্ছা আমরা তাহলে স্যার লেখা হয়েছে। পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা কি বলছে? রাকিব একটি বাক্সে এক্সটি বই, ওয়াইটি পেন্সিল এবং জেডটি রাবার রেখেছে। এখানে কিন্তু কোনো স্পেসিফিক সংখ্যা বলে নাই, এখানে ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে এক্স, ওয়াই এবং জেড। বইয়ের দাম 5 টাকা, পেন্সিলের দাম 2 টাকা এবং রাবারের দাম 3 টাকা হলে বক্সে মোট কত টাকা আছে? বুঝতে পেরেছো? রাকিব একটি বক্সে এক্সটি বই, ওয়াইটি পেন্সিল এবং জেডটি রাবার রেখেছে। বইয়ের দাম 5 টাকা, পেন্সিলের দাম 2 টাকা, রাবারের দাম 3 টাকা। বাক্সে মোট কত টাকা আছে? ঠিক আছে, রাহিল এটা পেরেছো এই ম্যাথটা? Yes, sir. আচ্ছা, তাহলে বাকিদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। বলছে কি একটি বইয়ের দাম কত? একটি বইয়ের দাম আমাদেরকে বলা আছে 5 টাকা, তাই না? একটি বইয়ের দাম যদি 5 টাকা হয়, তাহলে এক্সটি বইয়ের দাম কত হবে আমাকে একজন বলো তো? 5x. 5x। 5x. ভেরি গুড। তাহলে 5x টাকা, এক্সটি বইয়ের দাম 5x টাকা। আবার কি বলছে? একটি কলমের দাম কত টাকা? সরি, পেন্সিলের দাম কত টাকা? 2 টাকা। আর পেন্সিল আছে কয়টি? ওয়াইটি। তাহলে ওয়াইটি পেন্সিলের দাম কত হবে বলো তো? 2y. 2y টাকা। আর আবার বলছে একটি রাবারের দাম 3 টাকা। একটি রাবারের দাম 3 টাকা। তাহলে জেড সংখ্যক রাবার আছে আমার কাছে, তাহলে জেডটি রাবারের দাম কত হবে? 3z। এখন আমাকে বলছে যে বাক্সে, যে রাকিব একটি বাক্সে এক্সটি বই, ওয়াইটি পেন্সিল এবং জেডটি রাবার রেখেছে, আর বলছে কি বাক্সে কত টাকা আছে, বা বলতে পারো যে বাক্সে কত টাকার বই আছে, তাই না? এরকমই তো। তো তাহলে আমরা বলতে পারি বাক্সে কত টাকার বই আছে? 5x প্লাস 2y প্লাস 3z। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। রাহিল, তোমার কি এই অ্যান্সারটা এসেছে? Yes, sir. 5x প্লাস 2y প্লাস 3z। 3. এই বীজগণিত ব্যাপারটাই এরকম, বুঝতে পেরেছো? যে হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেছো এরকম একটা বাক্সে মোট মোট কত টাকা আছে, হয়তো বা এরকম একটা ভ্যালু আসবে যে হ্যাঁ ধরো যে 200 টাকা আছে বা 300 টাকা আছে। বীজগণিতের ক্ষেত্রে সবসময় এমনটা নাও আসতে পারে। বীজগণিতের ক্ষেত্রে এরকমও আসতে পারে যে 5x প্লাস 2y প্লাস 3z। বুঝতে পেরেছো সবাই? তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই। যদি তোমাদের অ্যান্সার এরকম আসে তাহলে এটাই সঠিক। ঠিক আছে? Yes, sir. সবসময় যে এরকম একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট ভ্যালু আসতে হবে এমনটা জরুরি না বীজগণিতের ক্ষেত্রে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাই। 4 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে? আচ্ছা, বাকি সবাই কি বুঝতে পারছো তো নাকি? সবাই চুপচাপ আছো, বুঝতে পারতেছি না যে আসলে Yes, sir. তোমরা রেসপন্স করবে, বুঝছো? স্যার আমার এখানে খুব নয়েজ তো স্যার, এই জন্য স্যার অল্প।
আচ্ছা, এই জন্য রেসপন্স কম করছো, তাই তো? Yes, sir. ও আচ্ছা, পাশে বেশ। রাস্তা। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা আবার 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারে আমাদের কি বলছে? আচ্ছা, কারো যদি মনে হয় যে একটু ছোট লাগতেছে এখানে স্ক্রিনটা, তাহলে তোমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ থেকে এই যে লেখাগুলো যদি ছোট ছোট মনে হয়, প্রশ্নের লেখাগুলো, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে ইমেজটা ডাউনলোড করে সেখানে প্রশ্নগুলো দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, 4 নাম্বারে বলছে কি, একটি দোকানে এ সংখ্যক কলম বা এটি কলম, বি সংখ্যক খাতা এবং সি সংখ্যক রং পেন্সিল রয়েছে। যদি প্রতিটি কলমের দাম 7 টাকা, খাতার দাম 15 টাকা এবং রং পেন্সিলের দাম 10 টাকা হয়, তাহলে মোট খরচ কত? এটা বের করতে পারবে না? ঠিক 3 নাম্বারটার মতো করি। আমাকে বলো তো, ফারিস্তা ক্লাসে আছো? ফারিস্তা আছো? পাবো, sir. নওরিন আছো? জি স্যার। আচ্ছা নওরিন, তুমি বলো তো এটার অ্যান্সারটা কত হবে? একটা কলমের দাম হচ্ছে 7 টাকা, তাহলে এ সংখ্যক কলমের দাম কত হবে? 7 টাকা। 7 টাকা। ভেরি গুড। এ সংখ্যক কলমের দাম 7 টাকা। আবার বলছে কি, একটা খাতার দাম 15 টাকা, তাহলে বি সংখ্যক খাতার দাম কত হবে? 15B বা 15B, তাই না? 15। জি। আবার বলছে রং পেন্সিলের দাম, একটা রং পেন্সিলের দাম কত? 10 টাকা, তাহলে সি সংখ্যক রং পেন্সিলের দাম কত হবে? 10C। 10C। আর তারপরে আমাদেরকে বলছে মোট খরচ কত, তাহলে মোট খরচ বের করার জন্য কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই সহজ। 5 নাম্বারটা কি বলছে? 5 নাম্বারে বলছে একটি বক্সের মধ্যে কি আছে? এনটি কলম বা এন সংখ্যক কলম এবং প্রতিটি কলমের দাম p টাকা। ঠিক আছে, রাকিব 3NT কলম কিনেছে, কিন্তু তাকে 5N টাকার জন্য বিল করা হয়েছে। প্রতিটি কলমের প্রকৃত দাম নির্ণয় করো। বুঝতে পেরেছো? এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু আসলে ম্যাথটা কমপ্লিকেটেড না, অনেক সহজ একটা ম্যাথ। ঠিক আছে, দেখো যে বক্সে কতগুলো কলম আছে? এন সংখ্যক কলম আছে, তাই না? আর কি বলছে? একটি কলমের দাম হচ্ছে আমার কত টাকা? p টাকা। তাহলে আমাকে বলো এন সংখ্যক এনটি কলমের দাম কত হবে? Sir, PA. pn টাকা, তাই না? Yes, sir. আচ্ছা, এখন কি বলা হচ্ছে যে 3NT কলম কিনেছে, তাহলে আমাকে বলো যে এনটি কলমের দাম যদি pn টাকা হয়, তাহলে 3NT কলমের দাম কত হবে? কে বলবে বলো? Sir, 3 PM. 3PM। 3PN বা 3NP। ভেরি গুড, 3PN, এত টাকা, তাই না? Yes, sir. এখন কথা হচ্ছে যে কিন্তু তাকে 5N টাকার জন্য বিল করা হয়েছে। 5N টাকার জন্য বিল করা হয়েছে। 5N, তাহলে 5N সমান কি? 5N টাকার জন্য বিল করা হয়েছে, মানে 5NT কলমের জন্য তাকে বিল করা হয়েছে। তাহলে 5NT কলমের মূল্য কত বলো তো? Sir, 5PN। 5 PM. 5PN, যেমন 3N সংখ্যক কলমের দাম হচ্ছে 3PN টাকা, তাহলে 5N সংখ্যক কলমের দাম হচ্ছে 5PN টাকা, তাই না? বুঝতে পেরেছো না? Yes, sir. এখন আমাদেরকে বলছে যে কলমের মূল্য তো আমাদেরকে প্রথমে বলছে p টাকা, ঠিক আছে? তারপরে আমরা কলমের মূল্য প্রথমে আমাদেরকে p টাকা বলছে, কিন্তু প্রকৃত মূল্য এটা না। সে 3N সংখ্যক কলম নিছে, কিন্তু তার কাছ থেকে টাকা রাখার যদি p টাকা হতো, তাহলে তার কাছ থেকে কত টাকা নেওয়ার কথা বলো তো? 3PN টাকা নেওয়ার কথা, তাই না?
কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে কত টাকা? PN 5 PN 5 PN টাকা নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো সবাই? যে 3NT কলম সে নিয়েছে, তার কাছ থেকে নেওয়া উচিত ছিল 3 PN টাকা, যদি কলমের মূল্য P টাকা করে হয়, কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে 5 PN টাকা। তাহলে এখন কলমের মূল্য কত হবে? কলমের প্রকৃত মূল্য কত হবে? তাহলে আমরা এখন বের করি। তাহলে এখন এখন আমরা একটা ইনফরমেশন পেলাম যে 3N সংখ্যক কলমের দাম কত? 5 PN টাকা, তাই না? এখন আগের গুলো বাদ দিয়ে দিতে হবে। আগের গুলো বাদ দিয়ে নতুন আরেকটা ক্যালকুলেশন এখন আমরা করব। নতুন ক্যালকুলেশনটা হচ্ছে 3N সংখ্যক কলমের দাম আমরা কত পেলাম? 5 PN, তাই না? 3N সংখ্যক কলমের দাম আমরা পেলাম 5 PN টাকা, তাই তো? তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি এখান থেকে একটি কলমের মূল্য তাহলে কত টাকা হবে, এটা বের করতে পারবো না? ধরো আমরা এভাবে বের করি না অনেক সময়, যে 3টি কলমের মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটি কলমের মূল্য কত হবে? Yes, sir. 30/3 সমান সমান 10 টাকা। ঠিক একইভাবে এখানে বলছে 3N সংখ্যক কলমের মূল্য 5 PN টাকা, তাহলে একটি কলমের মূল্য কত হবে? তাহলে একটি কলমের প্রকৃত মূল্য এখন বের হবে। একটি কলমের মূল্য হবে 5 PN ডিভাইডেড বাই 3N, তাই না? তাহলে এখন আমরা N N কেটে দিলাম, তাহলে আমাদের কি থাকে? 5/3 P টাকা। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা রাহিল, তোমার কি এই অ্যান্সারটা এসেছে? Yes, sir. ওকে, ভেরি গুড। আচ্ছা বাকি সবাই বুঝতে পেরেছো কি? জি স্যার। আচ্ছা আমি কি আরো একবার এই ম্যাথটাকে তোমাদের জন্য রিপিট করব? No, কার sir. কার জন্য রিপিট করলে ভালো হয়, নাকি পরবর্তী ম্যাথে যাব? আচ্ছা নাজিহা, ফারিফতা, নওরিন, তোমরা কি বলো? আমি কি পরবর্তী ম্যাথে যাব, নাকি এটা আরেকবার দেখি? জি স্যার। আচ্ছা তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা পরবর্তী ম্যাথটাতে বলা হয়েছে এই যে খেলোয়াড়ের ম্যাথটাই তো, তাই না? পরবর্তী ম্যাচটা তো আমি দেখিয়ে দিলাম যে 5 নাম্বার। আচ্ছা এই ছয়টা ম্যাচ যে আমরা দেখলাম, এই ছয়টার মধ্যে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। এই ছয়টার মধ্যে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি অন্য একটা পেজে শিফট করলাম। এই যে এগুলো সবাই করতে পেরেছো? এখানে Yes, sir. এই ছয়টা কি সবাই করতে পেরেছো, নাকি কেউ ট্রাই করোনি? আচ্ছা কে কি করেছো Sir, আমাকে, আমার হয়েছে। আচ্ছা কে কি করেছো আমাকে একটু বলো তো। কে কে করেছো আমাকে বলো। হ্যান্ড রাইজ করো, যে যে করেছো সবাই হ্যান্ড রাইজ করো। ইন্দ্রনীল করছো, আকে করছো, রাহিল করছো, গৌতম অর্ঘ্য করছো, আর কে করছো? নাজিহা করনি না? নাজিহা আর হচ্ছে নওরিন। নাজিহা আর নওরিন, তোমরা আজকে রাত্রের মধ্যে তোমরা এই ম্যাথ গুলো সবাই, এই যে এখানে 6টা ম্যাথ আছে, এই 6টা ম্যাথ তোমরা আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করে ফেলবে। কমপ্লিট করে আমাকে কালকে তোমরা রিপোর্ট জানাবে যে কোথায় কোথায় প্রবলেম ফেস করছো, সবগুলো পেরেছো কিনা করতে, ঠিক আছে? আর ওকে স্যার। বাকিরা যেহেতু করেছো এটা, তাহলে এটা এই পেজটা আমি এই স্কিপ করছি, ঠিক আছে? আমি পরবর্তী মানে প্রবলেম গুলোতে যাচ্ছি। এই যে এখানে আরো 4টা প্রবলেম আছে। আচ্ছা রাহিল, তুমি দুটো ম্যাথে প্রবলেম ফেস করেছিলে বলেছিলে, তো আরেকটা ম্যাথ কোনটা? রাহিল কি আছো? আচ্ছা আমরা তাহলে 1 নাম্বার থেকে শুরু করে দিই, আমরা সময় নষ্ট না করি। প্রথমটাতে কি বলছে? যদি 5টি কলম, 3টি পেন্সিল এবং 4টি রাবার কেনা হয় তাহলে মোট খরচ হবে।
কে বলতে পারবে? স্যার ধরি স্যার একটি কলমের দাম হলো x টাকা, তাহলে 5টি কলমের দাম হলো 5x। একটি পেন্সিলের দাম ধরি y টাকা, তাহলে 3টি পেন্সিলের দাম হবে 3y। তারপর একটি রাবারের দাম ধরি z টাকা, তাহলে 4টি রাবারের দাম হবে স্যার 4z। স্যার উত্তর হবে 4x প্লাস 3y প্লাস 4z। এটা হবে হচ্ছে অ্যান্সার 5x প্লাস 3y প্লাস 4z। তারপরে 2 নাম্বারটা কি বলছে যে এনটি কলম, এমটি পেন্সিল এবং কেটি রাবার কিনতে x প্লাস y প্লাস z টাকা খরচ হয়েছে। এম এন এম কে এর মান নির্ণয় করো যদি খরচের সাথে একমাত্রিক সরাসরি সম্পর্ক থাকে। বুঝতে পেরেছো? একমাত্রিক সরাসরি সম্পর্ক থাকে। এটা কি বুঝতে পারছো যে একমাত্রিক সরাসরি সম্পর্ক থাকে বলতে কি বোঝানো হচ্ছে? স্যার আমি এটাই করতে পারিনি স্যার। স্যার এটা করিয়ে দেন। দেখো, এনটি কলম, এমটি পেন্সিল এবং কেটি রাবার কিনতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টাকা খরচ করতে হয়েছে। এখন একমাত্রিক সম্পর্ক, একমাত্রিক সরাসরি সম্পর্ক থাকে। দেখো, এনটি কলম, এনটি কলম কিনছে কলম, তারপরে এম সংখ্যক কিনছে হচ্ছে তোমার পেন্সিল, আর কে সংখ্যক হচ্ছে তোমার রাবার, তাই না? আচ্ছা, এটা আর কে পারো নাই? এটা আর কে পারো নাই? আচ্ছা, নাম বলো, নাম বলো, রেসপন্স করো। স্যার আমি পারিনি। স্যার আমি পারিনি। কেউই পারোনি তার মানে। এন এম কে এর মান কত? একমাত্রিক সম্পর্ক থাকলে দেখো, সবগুলোর খরচ, মোট খরচ হচ্ছে কত? মোট খরচ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। যদি এরকম হয়ে থাকে তার মানে এন সংখ্যক হবে আমার একমাত্রিক সম্পর্ক থাকলে এন সংখ্যক কলমের দাম হবে আমার হচ্ছে এক্স টাকা, এম সংখ্যক কলমের দাম হবে ওয়াই টাকা এবং কে সংখ্যক রাবারের দাম হচ্ছে আমার জেড টাকা হবে। ব্যাপারটা এই জিনিসটাই বোঝাইছে, ঠিক আছে? একমাত্রিক সম্পর্ক, একমাত্রিক সরাসরি সম্পর্ক। বুঝতে পেরেছো সবাই? এন সংখ্যক ও রাবার, এন সংখ্যক রাবারের কলমের দাম হচ্ছে এক্স টাকা, এম সংখ্যক পেন্সিলের দাম হচ্ছে, এন সংখ্যক কলমের দাম হচ্ছে এক্স টাকা, এম সংখ্যক পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা এবং কে সংখ্যক রাবারের দাম হচ্ছে তোমার জেড টাকা। তাহলে এই তিনটা মিলে মোট খরচ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টাকা। বুঝতে পেরেছো? আর একমাত্রিক সম্পর্ক মানে প্রথমটা প্রথমের সাথে, দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে, তৃতীয়টা তৃতীয়টার সাথে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এগুলো জি অ্যাকচুয়ালি, স্যার। এগুলো খুবই সহজ, এটা বুঝতে পেরেছো? খুবই সহজ। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের এই একমাত্রিক সরাসরি সম্পর্ক তোমাদের বইয়ে খুব সম্ভবত নেই, তাই না? আমরা তো পড়েছি পুরো অধ্যায়টা, এটা তোমাদের বইয়ে নেই, যার কারণে পারোনি, সমস্যা নেই। এখন হচ্ছে 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বারে বলছে একটি বক্সে কলম, পেন্সিল এবং রাবারের মোট দাম 100 টাকা। যদি কলমের দাম 5 টাকা এবং পেন্সিলের দাম 2 টাকা হয়, রাবারের দাম কত? একটি বক্সে কলম, পেন্সিল এবং রাবারের মোট দাম হচ্ছে 100 টাকা, তাই না? আর বলছে যদি কলমের দাম 5 টাকা এবং পেন্সিলের দাম 2 টাকা হয় তাহলে রাবারের দাম কত? তবে এখানে এই ম্যাথটা করা যাবে যদি আমরা ধরে নিই যে সবগুলো একটি একটি করে আছে, তাই না? ধরো যে পেন্সিল একটা আছে, কলম একটা আছে, রাবার একটা আছে, তাহলে সবগুলোর দাম হচ্ছে টোটাল 100 টাকা। কলমের দাম 5 টাকা, তাহলে 5 টাকা বাদ দিয়ে দিলাম। পেন্সিলের দাম 2 টাকা, 2 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকে হচ্ছে 93 বা 93 টাকা। তাহলে আমরা বলতে পারি রাবারের দাম হচ্ছে 93 টাকা। কিন্তু ম্যাথটা অ্যাকচুয়ালি এটা হবে না, এটা খুব সম্ভবত একটু ভুল আছে ম্যাথটাতে। এখানে বলে দেওয়া উচিত ছিল যে বক্সে কয়টি পেন্সিল, কয়টি কলম আছে আর কয়টি পেন্সিল আছে, তারপরে সেখান আর বলে দেওয়া লাগতো যে কয়টি রাবার আছে, দেন এক একটি রাবারের দাম কত। ঠিক আছে? এরকম হতো ম্যাথটা। ঠিক আছে? দেখো, একটা কলমের দাম হচ্ছে 5 টাকা। স্যার আমার এসেছে 93 স্যার। হ্যাঁ 93, হ্যাঁ 93, আমিও করলাম এটা, বাট একটু
এই অনুযায়ী যদি করো ঠিক আছে, 93 ঠিক আছে, কিন্তু আমি বলবো ম্যাথটা ভুল আছে। এটা কি কখনো সম্ভব? তুমি ভাবো যে একটা কলমের দাম 5 টাকা, একটা পেন্সিলের দাম 2 টাকা, সেখানে আবার একটা রাবারের দাম 93 টাকা। এটা কি কখনো পসিবল? নো পসিবল। স্যার। যদি ম্যাথটা এরকম থাকতো তাহলে ম্যাথটা অনেকটা সামঞ্জস্যপূর্ণ একটা ম্যাথ হতো। যে ধরলাম যে বক্সের মধ্যে আছে 5টা কলম আছে, 5টা কলমের দাম 5 টাকা করে 25 টাকা। ধরলাম যে পেন্সিল আছে হচ্ছে 10টা, বা ধরলাম 20টা পেন্সিল আছে, তাহলে 20টা পেন্সিলের দাম 2 টাকা করে কত, 40 টাকা। আর বাকি টাকা থাকে কত, 40, 50, 60, 65, 35 টাকা থাকে, তাই না? তো ধরে বললাম যে আমার কাছে 7টা ইয়ে আছে, 7টা রাবার আছে, 7টা রাবারের দাম, একটা রাবারের দাম ধরলাম X টাকা, তাহলে 7X টাকা, 7X সমান সমান 35 টাকা। কিভাবে 35 পাইলাম? টোটাল ছিল 100 টাকা, 100 টাকা থেকে 25 টাকা মাইনাস করলাম, 40 টাকা মাইনাস করলাম, থাকে হচ্ছে 35 টাকা। তার মানে 7টা রাবারের দাম হচ্ছে আমার 35 টাকা, তাহলে একটা রাবারের দাম X সমান সমান 5 টাকা, তাই না? এরকম হলে ম্যাথটা অনেকটা সামঞ্জস্যপূর্ণ একটা ম্যাথ হতো, বাট এটা ম্যাথটা খুব সম্ভবত ভুল আছে। হ্যাঁ, তারপরে 4 নম্বরটা কি বলছে? 4 নম্বরটা বলছে রুমা একটি বাক্সে 5টি কলম এবং 3টি পেন্সিল রেখেছে। বাক্সে মোট 10 বাক্সে মোট 10 টাকা খরচ হয়েছে। যদি একটি কলমের দাম 2 টাকা হয় তাহলে পেন্সিলের দাম কত? এই যে এটা হচ্ছে একটা সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? দেখো তারপরে বলছি কি, রোমা একটি বক্সে 5টি কলম, ঠিক আছে, 5টি কলম এবং 3টি পেন্সিল রাখা আছে। এখানেও খুব সম্ভবত একটু ভুল আছে, যেহেতু আমরা ম্যাথটা পড়ি দেখি। 5টা কলমের প্রত্যেকটা কলমের দাম 2 টাকা, তাহলে টোটাল 10 টাকা। আর 3টা পেন্সিল রেখেছে, বাক্সে মোট 10 টাকা খরচ হয়েছে। আর 3টা পেন্সিল রাখা আছে, 3টা পেন্সিলের দাম তাহলে কত হবে? বললাম 3X, পেন্সিলের দাম X টাকা। আর টোটাল খরচই হয়েছে 10 টাকা। আর আমরা দেখতে পাচ্ছি যে আহ 2টা কলমের দামই হচ্ছে 10 টাকা, সরি 5টা কলমের দামই 2 টাকা, 2 টাকা করে 10 টাকা। তাহলে 3টা পেন্সিলের দাম কত হবে? 0 টাকা। তার মানে পেন্সিলের দাম আর কি 0 টাকা আসছে। যদিও এটা আহ এখানেও ম্যাথটা হয়তো বা এখানে 100 টাকা খরচ হয়েছিল। 100 টাকা যদি হতো তাহলে 90 টাকা, X সমান সমান 30 টাকা। এটা একটু কারেক্ট করে নাও, ঠিক আছে? বাক্সে মোট খরচ 100 টাকা হয়েছে, এটা একটু ঠিক করে নিও। বাক্সে মোট খরচ হবে 100 টাকা। এজন্যই আমার ভুল আসছিল। এই জন্যই 0 আসছিল তোমার, তাই না? ইয়েস স্যার, আমার 0 টাকা এসেছে। হ্যাঁ হ্যাঁ, 0 টাকা আসছে। এটা হবে 100 টাকা। ধরো যে 5টা কলম এবং 3টা পেন্সিলের মোট দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এখন 5টা কলমের দাম হচ্ছে 5 গুণন 2, 10 টাকা। তাহলে বাকি থাকে কত? এই যে 100 মাইনাস 10, 90 টাকা, ঠিক আছে? এখন হচ্ছে ইয়েস স্যার। আর বলা হচ্ছে কি 3টি পেন্সিল রাখা আছে, তার মানে 3টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম যদি X টাকা ধরি তাহলে 3টি পেন্সিলের দাম হবে 3X টাকা। তাহলে 3X সমান সমান হচ্ছে আমাদের 90 টাকা, বা এভাবে বলতে পারো 3X সমান সমান 90 টাকা। তাহলে X সমান কত হবে বলো তো? 90/3। 90/3 সমান সমান 30 টাকা বা 30 টাকা। 90/3 সমান সমান 30 টাকা। ওকে, তাহলে আমরা টোটাল সেখানে 6টা দেখলাম, টোটাল 6টা কোশ্চেন দেখলাম। আর এখানে 4টা কোশ্চেন দেখলাম, টোটাল 10টা প্রশ্ন। আর এখানে হচ্ছে 6টা প্রশ্ন, 6টা প্রশ্ন আমরা করিনি। হ্যাঁ বলো ইন্দ্রনীল। স্যার একটু মানে এখানে এই যে 5 নাম্বার অঙ্কটা মানে ভুল, সেটাই চেঞ্জ হইলো হবে কোন না 5 এর নাম্বারটা? আগে পৃষ্ঠায়, এখানে এর 5 আগে নাম্বারটা? পৃষ্ঠায় 5 নাম্বারটা ভগ্নাংশ সূত্র, এটা একটু মানে আমি করি নাই, বাকিগুলো পাচ্ছি। আচ্ছা, এখানে কি করবা বলে দেই। আচ্ছা 5 নাম্বারটা সবাই করো, 5 নাম্বারটা সবাই করো দেখি, ঠিক আছে? 5 নাম্বারটা সবাই করো, আমিও করছি, সাথে সাথে তোমরাও করবে সবাই খাতায়, ঠিক আছে? আচ্ছা ইন্দ্রনীল তুমি দেখো, আর বাকি সবাই করবে। তারপরে আমার সাথে তোমাদের অ্যান্সার মিললো কিনা সেটা সবাই একসাথে মিলিয়ে নিবে, ঠিক আছে? 5 নাম্বার প্রশ্ন আমাদের এখানে কি বলছে,
এখানে এক্স সংবলিত রাশি কয়টা আছে দেখো তো ইন্দ্রনীল? দুইটা। দুইটা। তাহলে দুই ভাগে তিন। আমরা আগে লিখবো। এক্স সংবলিত রাশি হচ্ছে কি কি? 2/3 এক্স 3/2x, বা এটাকে আমরা 3x/2 লিখতে পারি, তাই না? আচ্ছা, তার সাথে মাইনাস 9x/10। x/10, এটা আরেকটা রাশি হলো। এবার ওয়াই সংবলিত রাশি দেখো। ওয়াই সংবলিত রাশি কয়টা আছে? প্রথম হচ্ছে 4y 4y বাই 3 11y by plus 11/3/12 11y/12। 12 আচ্ছা, তারপরে কি আছে? minus 5z/6 z সংবলিত রাশি আছে দুইটা, -5z/6 মাইনাস minus 13z/20 13z/14। তারপরে হচ্ছে w আছে 7w/8, তাই না? এটাকে সরল করতে হবে। সরল করার জন্য এক্স গুলো আলাদা রাখবো আমরা, এই যে এভাবে 3x/2 মাইনাস 9x/10, এটাকে আলাদা লিখলাম, এক্স গুলো আলাদা করলাম। তারপরে প্লাস চিহ্ন দিয়ে 4y/3 প্লাস 11y/12, এটাকে আলাদা করলাম। জেড গুলোকে আলাদা করে নিব। এখন দেখো এখানে কিন্তু এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে এই পুরো অংশটা থেকে জেড সংবলিত যে অংশটা আছে এখান থেকে পুরোটা থেকে আমরা -1 কমন নিয়ে নিই। -1 যদি আমরা কমন নেই তাহলে কি থাকে? ভিতরে ব্র্যাকেটের ভিতরে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? দেখো মাইনাস যদি আমি এখানে কমন নিয়ে নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে হয়ে যাবে 5z/6 প্লাস 13z/14, তাই না? আর এখানে মাইনাস yes 7w/8। এখন আমরা যোগ করে ফেলি। যোগ করো সবাই, তাহলে এটা 2 এবং 10-এর লসাগু কত হবে? 10ই হবে, তাই না? তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে 5 থাকে, 5 দিয়ে 3x কে গুণ করলে 15x, আর এদিকে -9, এটা হয়ে গেল এই পোর্শনটা, এক্স এর কাজ শেষ। তারপরে ওয়াই এর কাজ দেখো। ওয়াই এর এখানে 3 এবং 12-এর লসাগু কত হবে? 12 হবে। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে যদি 4y কে গুণ করি 16y প্লাস 11y, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে 6 এবং 14-এর লসাগু কত হয় দেখো। 42। 6 দিয়ে যদি 42কে ভাগ করি কত হয়? 7। 7 হয়। তাহলে 7 দিয়ে 5কে গুণ করলে 35, 35z প্লাস কত দিব? কত দিয়ে ইয়ে করলে 14কে 42 কত দিয়ে ভাগ করলে 42কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয় না? 3। তাহলে 3 দিয়ে 13কে গুণ করলে 39, 39z মাইনাস 7w/8, ঠিক আছে? তাহলে এই যে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম যে 15 থেকে যদি আমাদের 9 যায় কত থাকে? 6 থাকে। 6x/10 প্লাস এখানে কত থাকে? 27y/12, তাই না? মাইনাস, মানে মাইনাস হবে, উপরে কত হবে নিচে কত হবে বলো? 74z/42 মাইনাস 7w/8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যদি চাও এটাকে আরো ছোট করতে পারো, যেমন 6 দিয়ে 10 কে ভাগ করা যায়, 3x/5 হবে, ঠিক আছে? তারপরে এই যে 27 এবং 12, এখানে 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, আর হচ্ছে 3 9 27, 3 দিয়ে ভাগ করা যায়। তারপরে আবার এখানে এটাকে দেখো 42 আর 74, এটাকে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করতে পারো। 2 দিয়ে ভাগ করলে হয় নিচে আসে 21 আর উপরে আসে কত? 36, না 37, ঠিক আছে? এরকম করে আরো ছোট করতে পারো, করে দিচ্ছি। যদি ভাগাভাগি করি তাহলে 3x/5 প্লাস 3 দিয়ে যদি ভাগ করো এটাকে 9y/4,
মাইনাস নিচে হবে 21, দুই দিয়ে ভাগ করি, আর এখানে হবে 37z মাইনাস 7 আর 8 কে ভাগ করা যায় না, 7w/8। রাহিল, তোমার কি এই অ্যান্সারটা এসেছে? Yes, sir. ভেরি গুড। আচ্ছা, ইন্দ্রনীল, এবার বুঝতে পেরেছো? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, অর্ঘ্য, সবকিছু বুঝতে পারছো তো ঠিকঠাক নাকি? আচ্ছা পাক, তোমাদের সবার কি ম্যাথটা করা হয়ে গিয়েছে? Yes, sir. সবার কি আমার সাথে জি অ্যান্সারটা স্যার, আমি নিয়েছি। আমি যেভাবে করলাম আমার সাথে কি মিলেছে? Yes, sir. স্যার পরীক্ষা হয়ে গেছে। ওকে, তাহলে আমি কি তোমাদেরকে আরো কিছু প্রবলেম দিব? আচ্ছা, সবাই এখন সবার জন্য একটা প্রবলেম আমি দিচ্ছি, সবাই সেটা খাতায় লিখে নেবে প্রবলেমটা, ঠিক আছে? সলভ করে কিছুক্ষণের মধ্যেই আমাকে প্রবলেমের অ্যান্সারটা জানাবে। ওকে, আচ্ছা সবাই খাতায় লেখো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আচ্ছা, আমি তোমাদেরকে ম্যাথটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, তোমরা 5 মিনিটের মধ্যে ম্যাথটা সলভ করে আমাকে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে? সবাই রেডি তো নাকি? সবাই কি পেয়েছো? একটু চেক করো তো। Yes, sir. Yes, sir. আচ্ছা, এই প্রবলেমটা সলভ করো, এখানে 3টা প্রশ্ন আছে, প্রবলেমটা সবাই সলভ করো। কেউ না পারলে পরে আমরা সব বুঝে নিব, ঠিক আছে? আগে চেষ্টা করো, পারো কি? নির্ঝর, আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। স্যার আমাদের আমার আরেকটা ক্লাস ছিল তো তাই স্যার একটু লেট হয়ে গেছে জয়েন দিতে। ও আচ্ছা আচ্ছা, আমরা তো অনেকগুলো ম্যাথ করে ফেললাম, তুমি তো লেট করে ফেললে। আমরা গতদিন যে হোয়াটসঅ্যাপে যে প্রবলেম গুলো দিয়েছিলাম, সেই প্রবলেম গুলো আমরা সবাই মিলে সলভ করলাম একসাথে। আচ্ছা, আমি একটা প্রবলেম সলভ স্যার করছি এটা কি আবার দেখা যাবে অন্য জায়গা থেকে? এই যে যেই আজকের ক্লাসটা। ইয়েস স্যার। হ্যাঁ, দেখতে পাবো, ক্লাসটা দেখতে পাবেন। আমি ইউটিউবে আপলোড করে তোমাকে লিংক পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এই যে যে ওকে প্রবলেম, স্যার। এখন স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছো? নো স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছো নাকি কেউই দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার দেখা যাচ্ছে। নির্ঝর এখন স্যার আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছো? নির্ঝর, এখন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, থ্রি ডট করে। এই প্রবলেমটা সলভ করো, ঠিক আছে? ওকে, আর কারো হয়েছে? আর কারো কি হয়েছে? স্যার আমার হয়েছে।
আচ্ছা, আমি কি তাহলে সলভ করা শুরু করব নাকি তোমরা আরেকটু সময় নিবে? স্যার আর এক সব মিনিট কিছু সময় দেন। আচ্ছা, তাহলে আমরা আর 1 মিনিট সময় নিচ্ছি। আর আরেকটা, এর ফাঁকে আমরা তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা এরকমই একটা ম্যাথ, ঠিক আছে? সেই ম্যাথটা আমি তোমাদের ইয়েতে দিয়ে দিচ্ছি। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের দিয়ে দিব আমি হোয়াটসঅ্যাপে, হোমওয়ার্কটা। স্যার এবার করানো শুরু করতে পারেন। আচ্ছা, বাকিদের কাছেও শুনি, বাকিদের কি অবস্থা দেখি। বাকিরা কি পেরেছো ম্যাথটা করতে? সলভ করে যাচ্ছে। আচ্ছা, ফারিস্তা, নওরিন, নাথা, তোমরা, তোমাদের কি অবস্থা? এই যে তোমাদের হোমওয়ার্ক কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, সবাই হোমওয়ার্কটা দেখো। যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক, ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? চেষ্টা করবে। আচ্ছা, তোমরা কি পিথাগোরাস জানো? পিথাগোরাস পড়েছো? পিথাগোরাসের সূত্র? নো স্যার। স্যার আমি জানি। স্যার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা, ওকে, যারা পিথাগোরাস সম্পর্কে জানো তারা এই ম্যাথটা করতে পারবে আই থিঙ্ক। ওকে, সমস্যা নেই। যদি তোমরা না পারো, যারা যারা পারবে না আমাকে বলবে, নেক্সট ক্লাসে আমরা এটা সবাই মিলে একসাথে সলভ করবো, ঠিক আছে? স্যার হোমওয়ার্কটা। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্কটা। আর এখন আমরা এই যে 1 নম্বর প্রবলেমটা সলভ করি, ঠিক আছে? 1 নম্বরে কি বলছে? এক নম্বর প্রবলেমটাতে বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে কি, যে একটা ধরো আয়তক্ষেত্র, এইদিকে প্লাস এদিকে, 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 অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্ট থেকে আবার যদি এই পয়েন্টেই ফিরে আসো, তুমি ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তোমার পরিসীমা। তো আমাদের বলা আছে দৈর্ঘ্য হচ্ছে x+3 আর প্রস্থ হচ্ছে x-2। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এখানে কি হবে? এটা যদি x+3 হয় তাহলে হবে আমাদের নিচেটাও x+3 হবে, x+3, আর এটা হবে x-2। বিপরীত বাহুগুলো সমান আয়তক্ষেত্রে। তাহলে পরিসীমা কত হবে? x+3 দুইবার যোগ করতে হবে, তাই না? তাহলে x+3 দুইবার যোগ করা মানে কি অ্যাকচুয়ালি? 2x+3, তাই না? 2x+3। আচ্ছা, তার সাথে আবার x-2 কে দুইবার যোগ করা। তাহলে x-2 কে দুইবার যোগ করা মানে কি? 2x-2। তাহলে এখন যোগ করে আমরা যোগফলটা বের করে, যোগফলটা যা হবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের পরিসীমা। তাহলে কত? 2x+6 আসে এখানে, আর এখানে আসে 2x-4, তাই না? তাহলে এখন আমরা ব্র্যাকেট গুলো তুলে দিব, 2x+6 প্লাসে প্লাসে প্লাস 2x, আর স্যার প্লাস আপনি আর কি অঙ্কটা করছেন কোথাও? মাইনাস। হ্যাঁ, করছি তো, তুমি দেখতে পাচ্ছ না? নো স্যার, খালি প্রশ্নটাই তো দেখা যাচ্ছে। আচ্ছা, তোমার তাহলে খুব সম্ভবত নেটের প্রবলেম একটু হচ্ছে। বাকিরা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। তোমার তোমার মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছো নির্ঝর? তুমি এক কাজ করতে পারো, তুমি লিভ নিয়ে আবার জয়েন করো সেম লিংক দিয়ে, ঠিক আছে? লিভ নিয়ে আবার জয়েন করো, তাহলে দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন স্যার এবার দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে লিভ নেওয়ার দরকার নেই। তাহলে আমরা 2x-4 পাইলাম, প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হয়, যার কারণে মাইনাস, আর তারপরে 4 দিয়ে দিলাম। এখন যদি আমরা করি কি হবে? 2x+2x 4x, আর 6 থেকে 4 গেলে +2 থাকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে যদি আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাও, 2 কমন নিয়ে 2x+1 এভাবেও লেখা যায়, ঠিক আছে? স্যার আমার 2x+1 এসেছে। 4x+2 ইন্টু 2x+1 হবে, শুধু 2x+1 তো হবে না।
তোমার কি শুধু 2x+1 এসেছে? স্যার আমার এসেছে স্যার 4x+2। 4x+2, হ্যাঁ 4x+2 হবে। রাহিল, তুমি হয়তোবা কোথাও একটু মিস্টেক করে ফেলেছো, তুমি একটু খেয়াল করে নিও, ঠিক আছে? আমার দেখো। যোগে ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ। ঠিক আছে স্যার 4x+2। ওকে, এখন আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। এটাতে তো কোনো সমস্যা স্যার নেই। আমার অ্যান্সার এসেছে 4x+2। ভেরি গুড, 4x+2 হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য কত? x+2, প্রস্থ কত? x-2। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফলকে a দ্বারা প্রকাশ করা হয়। a দিয়ে কেন প্রকাশ করা হয় জানো? এরিয়া। ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া, যার কারণে ক্ষেত্রফলকে a দ্বারা প্রকাশ করা হয়। তো ক্ষেত্রফলটা কি হবে? তোমরা বাংলায়ও লিখতে পারো ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। দৈর্ঘ্য কি? x+3, আর প্রস্থ কি? x-2। আচ্ছা, এভাবে পাশাপাশি গুণ করে কিভাবে তোমরা কি জানো? বীজগণিতের গুণ শিখেছো তোমরা? তোমরা কি গুণ করা শিখেছো? রেসপন্স করো প্লিজ। আমাকে কি শোনা যাচ্ছে? নো স্যার। Yes, sir. আচ্ছা, গুণের নিয়মটা যেহেতু তোমরা শিখোনি, তাহলে এটা আপাতত এটাতে কনসেন্ট্রেট করার দরকার নেই। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এই এক্স এবং এই এক্স গুণ করলে হবে কি? x²। আবার Yes, এই এক্স এর সাথেই গুণ করব -2, তাহলে হবে -2x। ঠিক আছে? এই একটা এক্স কে দিয়ে প্রথমে এক্স কে গুণ করলাম, তারপরে -2 কে গুণ করে এখানে নিচে বসালাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে বাকি থাকলো কি? এই যে +3 বাকি থাকলো। +3 এর সাথে কোনো অপারেশন হয়নি। এই যে +3 দিয়ে এক্স কে গুণ করব। ঠিক আছে? +3 দিয়ে এক্স কে গুণ করলে +3x। আবার এই +3 কে দিয়ে -2 কে গুণ করলে কত হয়? -6 হয়। এই যে একটা ইকুয়েশন পেলাম, এটাই হচ্ছে গুণফল। তাহলে এটাকে একটু যদি সাজিয়ে লিখি, x², 3x থেকে 2x গেলে x থাকে, +x-6। এটাই হচ্ছে আমার আমাদের এটাই এসেছে স্যার। ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। স্যার এটা x³ -6 লেখা হবে না স্যার? x³ না না, এটা তো x² + x আছে। যদি আমার এটাই এসেছে স্যার x² গুণন x থাকতো, সেটাকে আমরা x³ লিখতে পারি। কিন্তু x² প্লাস যদি x থাকে, সেটাকে আমরা x³ লিখতে পারবো না। বুঝতে পেরেছো? ওকে, যখন আমরা গুণ করব, যদি কেউ না বুঝে থাকো, এটা ঘাবড়ানোর কোনো কিছুই নেই। আমরা যেহেতু এখনো গুণটা পড়িনি, কিভাবে গুণ করতে হয় বীজগণিতের, এজন্য তোমরা বুঝতে পারছো না হয়তো অনেকেই। কিন্তু যখন আমরা গুণটা পড়ে ফেলবো তখন ইজি হয়ে যাবে। এই অঙ্ক আমরা পরে আবার করব। ঠিক আছে? এখন আমরা কি পেলাম? ক্ষেত্রফল আমরা জানি। ক্ষেত্রফল আমরা কি? x² + x-6। এই যে এটাকে আমরা মেশাবো না, এটাকে আমরা রেখে দিব, কারণ এটাকে আমরা পরের ম্যাথ সলভ করার জন্য লাগবে। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। পরের ম্যাথে কি বলছে? বলছে x এর ভ্যালু হবে হচ্ছে আমার 5। x এর ভ্যালু যদি 5 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে x এর জায়গায় আমরা 5 বসাই দিব। তাহলে x² এর জায়গায় আমরা লিখবো কি? 5² প্লাস x এর জায়গায় লিখবো 5, তারপরে লিখবো -6। তাহলে কত হচ্ছে? 5² হচ্ছে 25, তারপরে +5 -6। তার মানে কি? 25 + 5 হচ্ছে 30, 30 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 24। এত বর্গ একক। ঠিক আছে? এত বর্গ একক। বর্গ একক কেন বলছি? কোনো একক বলা নেই, যার কারণে শুধু, যদি মিটার বলা থাকতো বর্গ মিটার। ঠিক আছে? যদি সেন্টিমিটার বলা থাকতো বর্গ সেন্টিমিটার। ও না, সরি, এখানে ইঞ্চি বলা আছে, তাহলে এটা হবে বর্গ ইঞ্চি। এই যে প্রশ্নে দেখো ইঞ্চি বলা আছে, তাহলে এটা হবে বর্গ ইঞ্চি। ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। ওই যে আপনি মানে অঙ্ক করার শুরুতে একটা সূত্র কথা বলছেন, এটা একটু লিখে দিতে পারবেন বা বলতে পারবেন? পিথাগোরাসের সূত্র? হ্যাঁ স্যার। আচ্ছা, পিথাগোরাসের সূত্র হচ্ছে শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয় পিথাগোরাসের সূত্র। হ্যাঁ, এই যে এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ,
যেটার একটা কোণ 90 ডিগ্রি। তো এটাকে বলা হচ্ছে, যদি ভূমিকে ধরো হচ্ছে বি, আর লম্ব এটা হচ্ছে লম্ব, হ্যাঁ এই যে এই বরাবর এটা হচ্ছে লম্ব, এটাকে যদি ধরো হচ্ছে গিয়ে সি, আর এই যে অতিভুজকে যদি ধরো এ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা পিথাগোরাসের সূত্র অনুসারে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বুঝতে পেরেছো? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি মনে করো বি যদি হয় থ্রি, বি যদি হয় 3 এবং সি যদি হয় তোমার 2, তাহলে এ কত হবে এখান থেকে আমরা বের করতে পারবো। বুঝতে পারছো? এখানে তিনটার মধ্যে যে কোনো দুইটা দেয়া থাকলে অপরটা বের করতে পারবো। তাহলে এ আমরা কি জানি, এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে কত আসে, এ স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস 4, তাই না? তাহলে এ স্কোয়ার সমান সমান 13, বা এ সমান সমান √13। বুঝতে পেরেছো? যদি বি হয় 3, সি হয় 2, তাহলে এ হবে √13। এভাবে আমরা এই যে এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। তো এইগুলো সম্পর্কে আমরা নেক্সট দিন আরো ভালোভাবে জানবো। আচ্ছা, কেউ একজন লিখে রাখো আমরা কি কি জানবো। এই যে আমাদের যে হোমওয়ার্ক ছিল সেটা আমরা শিখবো, আর পিথাগোরাসের উপপাদ্যটা আমরা, পিথাগোরাসের এই সূত্রটা নেক্সট দিন আমরা শিখবো, ঠিক আছে? আর কিভাবে গুণ করতে হয়, এই তিনটা জিনিস লিখে রাখো কেউ একজন, কেউ একজন এই তিনটা জিনিস লিখে রাখো, লিখেছি। কিভাবে গুণ করতে হয়, পিথাগোরাসের সূত্রটা, এবং হচ্ছে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে, এই তিনটা জিনিস আমরা নেক্সট ক্লাসে শিখবো। সো নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে, কেউ মিস করবে না, ঠিক আছে? ওকে, আজকে আমরা আর